ওরা এরকম চেয়ারে বসিয়ে দেয়। আপনারা যে চেয়ার এখন দেখছেন ওটা কারেন্টের শর্ট দেওয়া চেয়ার, ওটা এভাবে খালি কাঁপে। আর আমাদেরকে যেটা বসিয়েছিল ওই চেয়ার কাঁপে না, ঘরে। হাত আর পায়ে ওরা ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে বেল্ট লাগিয়ে দেয় যেন নড়তে না পারে। আসলে হোয়াট এভার দ্য রিলিজন, উই হ্যাভ টু বিকাম এ গুড হিউম্যান। কারণ আমাদের ঠিকানা একটা, সেটা কি? কুল্লে নাফসিন যায়েকাতুল মাউত। এটা যদি সত্যিকার আমরা বিশ্বাস করি, আমাদেরকে কি প্রয়োজন? একজন ভালো মানুষ প্রয়োজন, যার জন্য প্রয়োজন গুড গভর্নেন্স। অনেক ভাইয়েরা কথা বলতেছিল গুড গভর্নেন্স নিয়ে। যারা 2024-এর গণ অভ্যুত্থানের ব্যানার তৈরি করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন, এই যে ব্যানার, এই ব্যানার যারা তৈরি করেছেন তাদেরকে সাধুবাদ জানাই। তাদের এই উদ্যোগ, তাদের এই লড়াইয়ের কারণে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু এই গণ অভ্যুত্থান শুধুমাত্র তাদের একার লড়াই ছিল না, তারা একটা সময় আত্মসমর্পণ করেছিল। আমরা রাজনৈতিক কর্মীরা সেই সময় সাহসের সঙ্গে লাঠি হাতে নিয়ে বলেছিলাম কোনো সংলাপ চলবে না, সংলাপ যে করবো না এটা রাজনৈতিক কর্মীরা আমরা বলেছিলাম। এটা ওই যারা ব্যানার বানিয়েছেন তারা বলেনি। আমরা বলেছিলাম যে আমরা তোমার সাথে সংলাপ মানি না, তুমি চলে যাও, তুমি খুন করেছো, তোমার হাতে রক্তের দাগ লেগে আছে, আমরা এই অবস্থায়, আমরা এই মৃত্যুপুরী অবস্থায় তোমার সাথে সংলাপে বসবো না, এটা আমরা বলেছিলাম। গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। আমি বলবো আজকে মুফতি আমির হামজার ছোট্ট একটা ভিডিও ক্লিপের কিছু অংশ ভিডিও শুরুতে আপনারা দেখছেন, তাই না? আমি সবাইকে অনুরোধ করব তার এই ভিডিওটি আপনারা দেখবেন এবং তার বক্তব্যটি সম্পূর্ণ শুনবেন। আসলে অনুরোধ করার বিষয়টা এজন্যই, তার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন হাসিনার আমলে আলেম ওলামাদেরকে শুধুমাত্র হক কথা বলার জন্য, শুধুমাত্র সত্য কথা বলার জন্য, শুধুমাত্র কোরআনের কথা বলার জন্য এবং শুধুমাত্র স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে জেলখানায় আটকে রেখে কি করত। মুফতি আমির হামজার ছোট্ট একটা ভিডিও ফুটেজের কিছু কথা শুনলেই হয়তো আপনারা সেটা বুঝতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সম্মুখীনে হাজির হয়েছি, সেটিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। চরমোনাই মাহফিল হলো, লক্ষ লক্ষ মানুষ যেখানে উপস্থিত হয়েছিল, অনেক বড় বড় আলেম ওলামারা, সকল দলের অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিল। তার মধ্যে উপস্থিত ছিল হলো বৌদ্ধ ধর্মের একজন বৌদ্ধ ধর্মগুরু। এই ধর্মগুরু কিছু বক্তব্য দিয়েছে যেটা পুরো জাতিকে অবাক করে দিয়েছে। সেই বক্তব্যটিও আজকের এই ভিডিওর ভিতরে আপনাদের সাথে শেয়ার করবো। তাছাড়াও রয়েছে আরো গুরুত্বপূর্ণ দুটি ভিডিও। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো চলুন শুনে আসি। ওরা এরকম চেয়ারে বসিয়ে দেয়। আপনারা যে চেয়ার এখন দেখছেন ওটা কারেন্টের শর্ট দেওয়া চেয়ার, ওটা এভাবে খালি কাঁপে। আর আমাদেরকে যেটা বসিয়েছিল ওই চেয়ার কাঁপে না, ঘরে। হাত আর পায়ে ওরা ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে বেল্ট লাগিয়ে দেয় যেন নড়তে না পারে। একটা মেশিন আছে ওদের কাছে, ওটা নিয়ে এসে এই আঙ্গুলের কাছে, হাতের আর পায়ের কাছে ধরে। এমন মাপ করে মেশিন বানানো, শুধু একটা টিপ দেবে, একবারে আপনার এই নখগুলো খুলে চলে আসবে। নখ খুলে ফেলেন তো দেখেন ফিনকি দিয়ে রক্ত বের হবে। কি কথা বলছেন কেন? শুধু রক্ত বের হইলে যদি ছেড়ে দেয় তাও তো হয়, ওর ওপরে পাতলা লবণ ছিটিয়ে দেয়। আর ওই যে চেয়ারের ওপরে বসিয়ে একটা টিপ দেবে শুধু সুইচে, 1 মিনিটে 120 বার ঘুরবে। তাহলে সেকেন্ডে কয়বার? 2 বার। আপনার মাথার ভেতর আল্লাহ এমন কিছু সূক্ষ্ম জিনিস দিয়ে রেখেছেন, আমরা দেখেছি বিজ্ঞান, এখানে কম্পিউটার ভিড়ান, আমি দেখাবো আপনাকে। ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, সেন্সরি কর্টেক্স আছে, মোটর কর্টেক্স আছে, ল্যাব আছে, এরকম 70,000 জিনিসে মাথার ভেতরে। এই যে মগজগুলো দেখতে পান, এত সূক্ষ্ম সূক্ষ্ম তার দেওয়া আছে এখানে, পুরো শরীর কন্ট্রোল করছে এখান থেকে। এগুলো ঝাঁকানি লাগে। 1 মিনিটে যদি 120 বার আপনাকে ঘোরানো যায় চেয়ারে বসে, 1 মিনিট পরে মনে হবে আমি 2-3 দুনিয়া দেখতে পাচ্ছি। যেহেতু রিমান্ডে অধিকাংশগুলো হিন্দু অফিসার পেয়েছিলাম, ওরা তো আর আল্লাহ রসুল বিশ্বাস করে না। তখন এই কথা বলতো যে কেমন লাগছে এখন আপনি 2-3 দুনিয়া দেখতে পাচ্ছেন না? হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে আপনাদের তো, আপনাদের আল্লাহ, আপনাদের নবী, আপনাদের মাওলানারা তো এই কথা বলে যে মরে গেলে নাকি 10 দুনিয়ার সমান জান্নাত পাওয়া যাবে, এবার 10 দুনিয়া দেখতে পাচ্ছেন। এই কথাগুলো ওই সময় শোনায়, কেমন লাগে বলেন তো? আমি এই কথাগুলো এখন বলছি, অথচ এটা আমার ফেস করা লেগেছে। বাস্তবে যে কত কঠিন অবস্থা ছিল, আমি এখন নিজেই আমার কেমন যেন শিউরে ওঠে শরীর, যে আমি এইরকম জায়গায় ছিলাম। 3টা বছর ওরা এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখত। সাংবাদিক ইলিয়াস আগাগোড়া তো মাল্টি ট্যালেন্টেড তিনি, আর সাহস নিয়ে তো কথা বলার আমার মনে হয় আলাদা করা ভূমিকার দরকার আছে। গেল কয়েক বছর যাবৎ আওয়ামী লীগের বিপরীতে যখন তিনি বক্তব্য দিয়েছেন, বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা তার অন্ধ সমর্থক ছিল। অন্ধ, ইলিয়াস ভাই ছাড়া কিছু বুঝতো না। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, কনেক সারোয়ার, তারা অলরেডি বিএনপির চোখে অনেকটা বিষ হয়ে গেছেন। কেননা মোটামুটি ইলিয়াসকে এক ধরনের জামাতের সমর্থক অনেকে বলা শুরু করেছিলেন। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার বড় বড় তারা বলতেন যে তিনি জামাতকে সাপোর্ট করেন, প্রমোট করেন। কিন্তু সাংবাদিক ইলিয়াসের বোঝা একটু কষ্টকর। কেন কষ্টকর? সরকার পরিবর্তনের পর বিএনপিকে নিয়ে তিনি, মির্জা ফখরুলকে নিয়ে, অনেককে নিয়ে তিনি কিন্তু অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন।
জামাত ইসলাম বা শিবির নিয়ে তিনি এতদিন পর্যন্ত কোনো কথা বলেন নাই, বা ছাত্র শিবির নিয়ে বা জামাত ইসলাম নিয়ে, ছাত্রদল নিয়ে অনেক কথা তিনি বলেছেন। বাট গতকালকে তিনি একটি স্টেটাস দেওয়ার পর অনেকে কমেন্টে লিখছেন, ইলিয়াস ভাই বিষয়টা আপনি বুঝতে পারেন নাই। তবে তারা কারা? তারা হচ্ছে জামাতের রোকন কর্মী সমর্থক। কারণ যখন একটা কন্টেন্ট তাদের বিপরীতে চলে আসছে বা একটা স্টেটাস, দেন তারা বলছে বুঝতে ভুল করছে না। আর এই স্ট্যাটাসটা কি ছিল? গেল কয়েকদিন যাবৎ কুয়েট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূল আলোচনার বিষয় টকশো টেলিভিশনে কি ছাত্রদল ছাত্র শিবির, পাল্টাপাল্টি ঘটনা, হামলা, পাল্টা হামলা, পাল্টাপাল্টি মিডিয়াতে বক্তব্য, এই যে সিচুয়েশনে দুই দল মোটামুটি কেউ 100 হোক কেউ 10 হোক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে গেছে। এখন তাদের উদ্দেশ্যে ইলিয়াসের একটা বক্তব্য হচ্ছে যে ছাত্রদল অথবা ছাত্র শিবির কেউই যদি ছাত্রলীগের মতন আচরণ করে তাহলে তাদের পরিণতিও ছাত্রলীগের মতনই হবে। ছাত্রলীগের মতন আচরণ কোনটা? প্রকাশ্যে কোপাকুপি, যেটা ছাত্রদল করেছে, বহিষ্কার হয়েছে, বিভাগীয় পানিশমেন্ট হয়েছে। আবার শিবিরের বিরুদ্ধেও আছে রটটট দিয়ে বাইরে না অবস্থান, মিশ্র বক্তব্য। তো মোটামুটি সবাই এক ধরনের পেশি শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে গেছে। সবাই টার্গেট করতেছে কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ে, সেখানে তাদের মানে রাজত্ব, দখলদারিত্ব, কেউ প্রকাশ্যে কেউ গুপ্ত। এ আবার ওরে বলতেছে তুমি গুপ্ত আমি প্রকাশ্য। এরকম বাকবিতণ্ডা কিন্তু অনলাইনে, টকশোতে, মাঠের রাজনীতিতে চলমান। মানুষ কি ভাবছে? এরকম গুন্ডামি সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্রলীগ করতো, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। ভাই দেশ এখন ছাত্রলীগ মুক্ত হয়েছে, এখন তো কলেজ ক্যাম্পাসটা পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। কিন্তু ঘটনা কি হচ্ছে? উল্টা। এখন কারা করছে? এতদিন যারা মজলুম ছিল, ভাই ভাই ছিল, ভ্রাতৃত্বের বন্ধন ছিল, ক্ষমতাকে পুঁজি করে এরা এখন একে অন্যের শক্তি বিপরীতে কাজ করছে। মানে যে যতটুকু পারে যার জ্ঞান গরিমা মাঠে পর্যায়ে ব্যবহার করছে। এগুলা কি দোনো দলের জন্য কল্যাণকর? বাংলাদেশ এগুলো দেখতে চাইছে না। ছাত্রলীগ খারাপ, নিষিদ্ধ হয়েছে, তোমরা তো ভালো। তবে তোমরা যদি খারাপ হও, ইলিয়াস বলছে তোমাদের পরিণতিও ছাত্রলীগের মতন হবে। এই কথা কিন্তু সত্য, এই কথাটা 100% সত্য। কারণ মানুষ এই যুগে একটা অন্যায় থেকে মুক্ত হইয়া আরেকটা অন্যায়কে পছন্দ করে না। ভাই আপনি একজন জুলুমবাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, অবস্থান নিয়ে আপনি যখন মুক্ত হয়েছেন আপনি নিজে জুলুমবাজ হয়ে যাচ্ছেন। আপনি আগের জুলুমবাজের সাথে আপনার পার্থক্যটা কোথায়? যদি পার্থক্য না থাকে পরিণতি কিন্তু ওই জুলুমবাজের মতন হবে। ইলিয়াস যা বলছে শতভাগ সঠিক বলছে। আমরা অনেক সময় আপনাদেরকে বুঝাই, তো বুঝটা যার বিপরীতে যায় গালাগালি করেন, বোঝেন না। এবার একসময় ছাত্রলীগের মতন পরিণতি হলে তখন বুঝবেন। এই ছাত্রলীগে কত বুঝাইছি কন্টেন্টের মাধ্যমে, শুনছে, উল্টা গাইলাই তো কমেন্টে, দেশে আয়, একটা মামলাও দিছিল ডিজিটাল নিরাপত্তা আইনে, এইসব কথাবার্তা বলার জন্য, সরকার বিরোধী কথা নাকি বলি। এখন কে সরকার বিরোধী হয়ে গেল? ভাই দেখেন আমাদের কথাগুলো কি ভুল হয়েছে? যা বুঝাইছি ভবিষ্যৎবাণী তাই হয়েছে। যারা 2024-এর গণ অভ্যুত্থানের ব্যানার তৈরি করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন, এই যে ব্যানার, এই ব্যানার যারা তৈরি করেছেন তাদেরকে সাধুবাদ জানাই। তাদের এই উদ্যোগ, তাদের এই লড়াইয়ের কারণে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু এই গণ অভ্যুত্থান শুধুমাত্র তাদের একার লড়াই ছিল না, তারা একটা সময় আত্মসমর্পণ করেছিল। আমরা রাজনৈতিক কর্মীরা সেই সময় সাহসের সঙ্গে লাঠি হাতে নিয়ে বলেছিলাম কোনো সংলাপ চলবে না, সংলাপ যে করব না এটা রাজনৈতিক কর্মীরা আমরা বলেছিলাম। এটা ওই যারা ব্যানার বানিয়েছিল তারা বলেনি। আমরা বলেছিলাম যে আমরা তোমার সাথে সংলাপ মানি না, তুমি চলে যাও, তুমি খুন করেছো, তোমার হাতে রক্তের দাগ লেগে আছে, আমরা এই অবস্থায়, আমরা এই মৃত্যুপুরী অবস্থায় তোমার সাথে সংলাপে বসবো না, এটা আমরা বলেছিলাম। তারপরেও তাদেরকেই ধন্যবাদ জানাই, তাদের ক্রেডিট, তারা এই উদ্যোগটা শুরু করেছে। কিন্তু এই মুহূর্তে দেশের ভালোর জন্য যারা এই বিপ্লবের অংশীদার ছিল তাদেরকে নিয়ে সরকার বানানো জরুরি ছিল। এই যে বানালো না, এই যে একটা পরিকল্পনা করলো যে ইসলামপন্থীদেরকে আলাদা রাখবে, রাষ্ট্রকল্পের অংশ হতে দেবে না, এই যে মাহফুজ আলম বলেছিল 3 তারিখে সে প্ল্যান করে রেখেছে। এই প্ল্যানের জন্য যদি তাকে মাস্টার মাইন্ড বলা হয় তাহলে সে কুখ্যাত মাস্টার মাইন্ড, ঠিক আছে, ইসলাম বিদ্বেষী মাস্টার মাইন্ড। এগুলো হয় না আসলে। এটা এত বড় একটা দেশ, ইসলামপন্থীদের বাদ দিয়ে রাষ্ট্রকল্প, এটা মানা যায় না। আমি আরও দৃষ্টি আকর্ষণ করছি ফরহাদ মাজাহার সাহেবকে। ফরহাদ মাজাহার ভাই, আপনি আগে কি ছিলেন এটা আমরা কিন্তু জানি। এখন মুখে লম্বা দাড়ি রাখলেই রূপ লুকানো যাবে না, কারণ আমাদের সামনে পুরোটা স্থিতি আমরা আপনার 2টা রূপই দেখেছি। সুতরাং হঠাৎ করে ভারত বিদ্বেষী হয়ে 2-1টা বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে বিপ্লবের আপনার হলো গুরু, মানে এমন একটা ভাব যে উনি বিপ্লবের গুরু। কিন্তু আমি একবারে স্পষ্ট করব যে 24-এর গণ অভ্যুত্থানে ওনার স্পেশাল কোনো অবদান নাই, দেখতে পারবে না। হঠাৎ করে বিপ্লবের পরে নতুন করে কিছু মানুষ আসছে, তারা বিপ্লবের তত্ত্ব এবং থিওরি আমাদেরকে শেখাচ্ছে। বা বিপ্লবের তত্ত্ব এবং থিওরি হলো এই মোটা একটা বাঁশ, যেই বাঁশ দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। সুতরাং এসব গোল টেবিল বৈঠকের বিপ্লবের তত্ত্ব আর শুনতে হবে না। এখনো সময় আছে, অল্প কিছু গুণী মানুষ, এই যে মাহাতাব স্যারের মতো আরও কিছু আছে, তাদেরকে নিয়ে এই সরকার পুনর্গঠিত করতে হবে, যুক্ত করতে হবে, এবং যুক্ত করে এখানে যারা বিভিন্ন ইসলাম বিদ্বেষী আছে তাদেরকে সরাতে হবে। এটা ছাড়া আমাদের ইসলামপন্থীদের বিরুদ্ধে যেই ধরনের তাদের নিয়ত প্রকাশ পেয়েছে, যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্পের বিরুদ্ধে তারা লড়াই করবে, এই যে নিয়ত মাহফুজ আলমের, এই নিয়ত একটা বিধ্বংসী নিয়ত। এই নিয়ত শাহবাগের আপনার হলো 2024 ভার্সন। শুধু বিধ্বংসী না, এটা গৃহযুদ্ধ বাঁধাবে বাংলাদেশে, গৃহযুদ্ধ বাঁধাবে। আমি মাহফুজ আলমকে বলছি, তুমি যে বলছো যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প চাও না, যাত্রাবাড়িতে
যাত্রাবাড়িতে সন্টেক মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তার হওয়ার সময় মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার হবে, গুলি খাওয়ার সময় মাদ্রাসা ছাত্র গ্রেপ্তার মরবে, আর রাষ্ট্রকল্প বানানোর সময় তোমার মতো শাহবাগী আর বামরা রাষ্ট্রকল্প বানাবে। এটা আমরা হতে দেবো না, এটা হওয়া সম্ভব না। আপনারা অনেকে বলবেন যে ফরহাদ মাদার কবিতা অনেক আগে লাগছে, কিন্তু এই বছর সে কবিতার মলাট পরিবর্তন করে আবার বই মেলায় ছাড়ছে, ওই একই বই ছাড়ছে। এইসব প্রত্যাহার করতে হবে উনি এই দেশের রাজনীতির তত্ত্বের মধ্যে ভাইরাস, এই ভাইরাস মুক্ত আমরা সমাজ চাই। শুধু তাই না, অনেক বিষয় যে ইসকনের সঙ্গে গিয়ে স্যার ইসকনের সঙ্গে গিয়ে মাখামাখি লড়র পড়র ফরহাদ মাজাহার আমরা এগুলো চাই না। তাদেরকে বুঝতে হবে এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে। দেখেন অধিকাংশ মানুষ মুসলিম, ভাই দরকার আছে তাদেরকে আঘাত করা? দরকার আছে? দরকার নাই। অনেক গোড়া বাম এখানে রাজনৈতিক স্বার্থে এমন একটা আচরণ করতেছে, তারা মুসলিমের মতো আচরণ করতেছে। তো এটা বুঝতে হবে, এখানে মানুষের স্বার্থে কথা বলতে হবে, তাছাড়া তো হবে না। এখানে দুইটা বিষয় আমি বলি, আজকে 52 ভাষা আন্দোলনের থেকে আমরা দাঁড়িয়েছি। দেখেন আমাদের এই জন্ম সেই 1947 সালে, আমাদের জন্ম কিন্তু 71-এ না, এটা মনে রাখতে হবে। 47-এ আমাদের জন্ম, কারণ 47-এ যে মানচিত্র পাইছি আমরা, ওই মানচিত্র এখনো বিরাজমান। ওই মানচিত্র দেওয়া হয়েছিল বিকজ উই আর মুসলিম। বলা হয়েছে এখানে যে মুসলিমরা এই 1,47,570 বর্গ কিলোমিটার থাকবে। আর 52 ভাষা আন্দোলন ছিল আমরা মুসলিম কিন্তু আমরা বাংলায় কথা বলি। এই দুইটা পরিচয় আমাদের শিকড়। যার কারণে আজকে এই সুন্দর আয়োজন, যিনি স্বপ্ন দ্রষ্টা বলা যায়, তারই হাত ধরে যিনি সৈয়দ মৌলানা ইসহাক সাহেব, আসলে ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যার নাম না বললে হয় না, সেই ফজলুল করিম, যাদের কারণে আজকে এই সুন্দর আয়োজন, মহা আয়োজনের আজকের এই যে আয়োজন করা যাচ্ছে। এবং আমি স্পেশালি সবাইকে সালাম জানানোর সাথে সাথে ফ্রম মাই বুদ্ধিস্ট কমিউনিটি I would like to thanks my heartfelt thanks, especially those who are came from the foreign country, especially they have had to sacrifice lots. So this is really great appreciated because of এত সুন্দর আয়োজনের মধ্যে সারা পৃথিবী থেকে এতগুলো মানুষ সত্যিকার এই যে মানবতার জন্য যারা কাজ করে, মানবতার ফেরিওয়ালা, তারাই সত্যিকার আমাদের এই যে ধর্মটা প্র্যাকটিস করেন। সো আমি একটা জিনিস বিশ্বাস করি, আসলে হোয়াট এভার দ্য রিলিজন উই হ্যাভ টু বিকাম এ গুড হিউম্যান, কারণ আমাদের ঠিকানা একটা, সেটা কি কুল্লে নাফসিন যায়েকাতুল মাউত। এটা যদি সত্যিকার আমরা বিশ্বাস করি, আমাদেরকে কি প্রয়োজন? একজন ভালো মানুষ প্রয়োজন, যার জন্য প্রয়োজন গুড গভর্নেন্স। অনেক ভাইয়েরা কথা বলতেছিল গুড গভর্নেন্স নিয়ে, আসলে যেটা আজকে সারা আমাদের দেশে গত 54 বছর ধরে স্টাবলিশ হয় নাই। এই জন্য ভালো মানুষের প্রয়োজন। তাই আমি কামনা করি আল্লাহর দরবারে ভালো মানুষ আজকে যে স্টেজে যারা বসা আছে, তাদের নেতৃত্বের মাধ্যমে সুন্দর একটা বাংলাদেশ রচনা হবে, এটাই আমার প্রত্যাশা। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি আজকের আয়োজকের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি গত কিছুদিন বাংলাদেশ প্রসঙ্গে ভারতের এক ধরনের শান্ত মনোভাব দেখা যাচ্ছিল। তাই কারো কারো মনে হতে পারে ভারতকে অবশেষে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে হাঁটছে। কিন্তু না, সম্প্রতি আরো দুটো ঘটনাকে আমি একত্র করে বলতে চাই যে তারা আবার নতুন করে মাঠে নামছে এবং তাদের খেলা, বাংলাদেশকে নিয়ে তাদের খেলার পরবর্তী পর্যায়টা কি হতে যাচ্ছে, সেটাই কি করতে যাচ্ছে তার একটা ধারণা আমরা পেতে পারি। এবং যে খেলা তারা খেলতে যাচ্ছে বলা বাহুল্য, সেটার প্রেক্ষাপট তৈরি করা হয়েছে বেশ অনেক দিন থেকেই। খেলা তারা জিতবে কিনা ইটস ডিফারেন্ট ডিবেট, কিন্তু তার খেলাটা যাতে আমরা বুঝতে পারি, পড়তে পারি, এবং তারা প্রকাশ্যেই এই মেসেজগুলো আসলে আমাদেরকে দিচ্ছে এবং এই মেসেজের ভিত্তিতে আমরা আসলে আমাদের করণীয় ঠিক করা উচিত। যদিও আমি বহুবার বলেছি, আমি আবার বলবো, আমি যোগ করে দেখাবো, তাদের এই খেলার রসদ আসলে আমরা দেশের ভেতর থেকে অনেকে মিলে জুগিয়ে যাচ্ছি। দুটো ঘটনা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ব্রিফ করেন মিস্টার জয়সওয়াল, তিনি ব্রিফিং করেছেন। সেখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর যে বৈঠক, সেই প্রসঙ্গে সার্ক ইস্যু যখন এসছিল, তখন তার ব্যাপারে কি কথা হয়েছে, মানে সার্কের পুনরুজ্জীবন নিয়ে কথা হয়েছিল। তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে যা বলেছেন, তিনি তার মানে জয়সওয়ালের বক্তব্য অনুযায়ী ব্যাপারটা এইরকম: দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ ও তার কি ধরনের কর্মকাণ্ড সার্ককে কোণঠাসা করে রেখেছে। নিশ্চয় জানি এটা পাকিস্তানকে ইন্ডিকেট করা হয়েছে। তৌহিদ হোসেনকে জয়শঙ্কর এই কথাও বলেছেন, সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণ করাটা বাংলাদেশের উচিত নয়। এই বাক্যটা আমরা খুব মন দিয়ে খেয়াল করি, সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণ করাটা বাংলাদেশের উচিত নয়। এরপর আরো অনেকগুলো ইস্যু আছে, আমাদের সীমান্ত নিয়ে কথাবার্তা হয়েছে, সেগুলো আছে, এবং সংখ্যালঘু নিয়েও তাকে জিজ্ঞেস করা হয়েছিল। তারপর তিনি বলছেন, গত কয়েক মাসে বাংলাদেশে সংখ্যাগুরুদের উপরে কি হয়েছে সে বিষয়ে সবাই অবগত। তার মানে ভারত যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে সংখ্যালঘুদের উপরে কমিউনাল হামলা হয়েছে, সেই জায়গায় তারা এখনো আছে। তারপর তিনি বলছেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ বারবার প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেও
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই প্রসঙ্গে উত্থাপন করেন যুক্তরাষ্ট্রকে ওই বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে। তার মানে সেই ইস্যুটা তো আছেই। এবার আরেকটা পয়েন্ট একটু যোগ করব, এটার হেডলাইন হচ্ছে এরকম, বাংলাদেশে পাকিস্তানের সেনা গোয়েন্দা আছে দাবি ভারতীয় সেনা প্রধানের। আমরা মনে করতে পারবো কিছুদিন আগে ভারতের সেনা প্রধানরা সাধারণত এভাবে কথা বলেন না, কিন্তু বাংলাদেশ ইস্যুতে তিনি কথা বলার প্রসঙ্গে বলছিলেন বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ হতে পারে শুধুমাত্র একটা নির্বাচিত সরকার আসার পর। ভারতের সেনা প্রধানরা আরেকটা দেশের পররাষ্ট্রনীতি, তার অভ্যন্তরীণ রাজনীতি, সেই দেশের সাথে পররাষ্ট্র সম্পর্ক, এভাবে কথা খুবই নজিরবিহীন। কিন্তু তিনি বলেছেন, এবার তিনি আবার বলছেন, তিনি যা বলছেন, তিনি তার কাছে সব প্রশ্নের উত্তরে কি বলছেন সেটা বলি। প্রশ্নটা ছিল, সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন নেক স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন, এ নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা। মানে তিনি জনাব উপেন্দ্র মিলিটারি চিফ, তিনি বলেন, আমি একটি আলাদা দেশের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্রটি ব্যবহার করেছি, কেন্দ্র শব্দ, যেটা পাকিস্তানের ক্ষেত্রে। যদি ওই দেশের মানুষরা অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি, তাহলে আমি এই নিয়ে উদ্বিগ্ন হব। ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে। তিনি বলছেন, ওই মাটি ব্যবহার করে তারা যেন ভারতের সন্ত্রাসবাদী পাঠাতে না পারে। বাংলাদেশের সম্পর্ক ভালো আছে ইত্যাদি ইত্যাদি বলেছে। তারপর তিনি বলছেন, সামরিক দিক থেকে আমাদের সম্পর্ক বেশ শক্তিশালী, আদান প্রদান করতে পারে, এসব কথা বলছেন। এবং শুরুতে তিনি বলেছেন এই রকম, বাংলাদেশে আইএসআইয়ের সেনা সদস্যরা এসেছেন বলে তিনি দাবি করছেন, এমনকি এই সেনা ও গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোরের কাছে গিয়েছিলেন বলেও দাবি তার। মানে ভয়ঙ্কর অভিযোগ। তাহলে আমরা খেয়াল করি, বাংলাদেশে প্রসঙ্গে পাকিস্তানকে এনে, সার্ক প্রসঙ্গে এনে পাকিস্তানকে এনে ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করেন, তিনি জানাচ্ছেন, তিনি বলছেন বাংলাদেশে সন্ত্রাসবাদকে স্বাভাবিকীকরণ যেন করে না ফেলে। এটা পাকিস্তানকে অ্যাকিউজ করেছেন এবং সার্ক ইনএফেক্টিভ হওয়ার পেছনে তারা পাকিস্তানের সন্ত্রাসবাদকে দায়ী করেন 2016 সালে পাকিস্তানের। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। মতামত অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তবে মুফতি আমির হামজার কথাগুলো তো আপনারা শুনেছেন, যেই ইলেকট্রিক চেয়ার বা আয়নাঘরের ভিতরে যে চেয়ারটা কিছুদিন পূর্বে ভাইরাল হয়েছিল, যে আয়নাঘরের ভিতরে একটা চেয়ার আছে, এই চেয়ারে বসেই বা এই চেয়ারে বসিয়েই শাস্তি প্রদান করা হতো। তো সেই চেয়ারটা নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা হলো। কেউ কেউ বললো যে নতুন করে চেয়ারটা বানানো হয়েছে, এটা আসলে মূলত আয়নাঘরের চেয়ার নয়। আবার অনেকেই বললো না, এটাই আয়নাঘরের চেয়ার। তো যাই হোক, সেটা কথা না। মুফতি আমির হামজার কথা শুনে যেটা বোঝা গেল যে 1 মিনিটে 120 বার একটা চেয়ার ঘুরতে থাকে। এখন আপনি একটু অনুভব করুন, সেই চেয়ারের উপর যদি আপনাকে বসিয়ে দেওয়া হয় এবং 1 মিনিটের ভিতরে 120 বার যদি একটা পাক দেয়, তাহলে একটা মানুষের পরিস্থিতিটা কিরকম হতে পারে। তো মুফতি আমির হামজার আসলে বক্তব্য থেকে বোঝা গেছে যে আসলে আলেম ওলামাদেরকে নিয়ে হাসিনা কতটুকু নির্যাতন করতো, কতটুকু কষ্টের মধ্যে রাখতো, এবং কি সেই নির্যাতন গুলো করা হতো রয়ের এজেন্ট দ্বারা। সেটা মুফতি আমির হামজা কিন্তু বললো যে আসলে সেখানে হিন্দু পুলিশ দেওয়া হতো। মানে হিন্দু পুলিশ বলতে সেগুলো তো বাংলাদেশের নয়, সেগুলো সব আমাদের দাদা বাবুদের দেশের, ভারতের। মানে বলতে পারেন যে হাসিনার জামাইয়ের দেশের লোকজনকে সেখানে দেওয়া হতো। যেন মুসলিম একজন পুলিশ অফিসারকে যদি আলেম ওলামাদেরকে নির্যাতন করার জন্য দেওয়া হয়, তাহলে হয়তো আলেম ওলামা তাদেরকে কোরআন হাদিসের কথা বললে বা জান্নাত জাহান্নামের কথা বললে, জাহান্নামের ভয় দেখালে বা আল্লাহর ভয় দেখালে, যে কোনো একটা মুসলমান পুলিশ মুহূর্তের মধ্যে গলে যেতে পারে। এটা স্বাভাবিক, কারণ পরকালকে সবাই ভয় পায়। একজন মিথ্যা মামলা আসামিকে এইভাবে রিমান্ডে নিয়ে প্রচুর পরিমাণে শাস্তি প্রদান করা, তাকে এত কষ্ট দেওয়া, তাও আবার একজন আলেমকে, সেটা যখন একজন মুসলমান পুলিশ আসলে দেখবে যে এটা আসলে অনর্থক ভাবে আমরা তাকে শাস্তি প্রদান করছি, কি হিসাব দেবো আল্লাহর কাছে যখন এটা বলবে, যার কারণে কিন্তু আসলে কোনো মুসলমান পুলিশকে দেওয়া হতো না। দ্বিতীয়, রয়ের এজেন্ট যারা রয়েছিল, ভারতের যারা, তাদেরকে শাস্তি প্রদান করার জন্য দেওয়া হতো। তো যাই হোক প্রিয় দর্শক, একটা কথাই আছে না, যে যত বড় স্বৈরাচারী হোক না কেন, যত বড় নমরুদ ফেরাউন হোক না কেন, পতন তো একদিন আছেই। তো এখন হয়তো সেই আলেম ওলামারা জেল থেকে বের হয়ে মুক্ত বাতাসে স্বাধীনতায় সবাই যার যার মতো আবার কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে, কিন্তু সেই স্বৈরাচার এখন পালিয়ে বেড়াচ্ছে নির্লজ্জের মতো, মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এসে হুমকি দামকি দিচ্ছে।
নানান ধরনের অপকর্মের কথা বলে বেড়াচ্ছে, এবং তার যেই সমস্ত শয়তান বাহিনী রয়েছে বাংলাদেশের মধ্যে এখনো, তাদেরকে দিয়ে নানান ধরনের বাংলাদেশকে ধ্বংস করার জন্য নানান ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, একটা কথা মনে রাখবেন, শয়তান কোনোদিনও জয়ী হতে পারে না। যদিও শয়তান কিছুদিন ক্ষমতায় থাকে, শয়তানি করে যায়, কিন্তু কোনোদিন জয়ী হতে পারে না, এটা মনে রাখতে হবে। তো শয়তান যতই শয়তানি করুক না কেন, তার একদিন নিঃশেষ হবে। নিঃশেষ তো হয়ে গেছে অলরেডি, আরো নিঃশেষ বাকি আছে, সেটাও হবে ইনশাল্লাহ। তো যাই হোক, প্রিয় দর্শক, আমি আর কথা বাড়ানোর ভিডিওটি শেষ করব। তো যাবার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।